গল্প মুটুসি, লেখনীতে ঋতেশিনী মহাবিশ। পর্ব ৬। বোরাক ফিরল 11:30টার দিকে। ভুবন আর বীর দুজনকেই ঘরে শুয়ে দিয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল আশা। বোরাককে প্রবেশ করতে দেখেই টিভির আওয়াজ কমিয়ে উঠে দাঁড়ালো সে। নিকটে এসে বোরাক জিজ্ঞাসা করল, বীর ভুবন ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, আমার ঘরেই শুয়ে দিয়েছি। খেয়েছে কিছু? ভাত খায়নি, শুধু কয়েকটা মিটবল আর একটু সবজি খেয়ে ঘুমিয়েছি। ভাত খাওয়াতে পারিনি। আচ্ছা, সমস্যা নেই, ওতেই হবে। তুই খেয়েছিস? হ্যাঁ। আর তুমি ডিনার করে এসেছো? না, খাবার টেবিলে গুছিয়ে রেখে চলে যা, আমি আসছি। বলেই উপরে উঠে গেল বোরাক। ঘরে এসে কোট স্যুট খুলে ফোন ওয়ালেট থেকে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর ছোট একটা হট শাওয়ার নিয়ে কোমরে তোয়াল পেঁচিয়ে বেরিয়ে এলো। তার উজ্জ্বল উদম শরীরে নিশ্চিন্তে বসে থাকা কয়েকটা টসটসে জলবিন্দু কি মোহময়ীয়তনা ছড়াচ্ছে। অন্য আরেকটা তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ক্লোজেটের সামনে এসে দাঁড়ালো বোরাক। ক্লোজেট থেকে একটা সাদা ট্রাউজার আর কালো সোয়েটার শার্ট বের করে সেগুলো পরিধান করে নিল সে। নিচে নেমে দেখল আশা খাবার নিয়ে ডাইনিং রুমে বসে আছে। বোরাক বলল, বসে আসিস কেন, শুয়ে পড়তি। সমস্যা নেই ভাইয়া, বলেই বোরাকে প্লেটে খাবার তুলে দিতে লাগলো আশা। বোরাক এক লোকমা ভাত মুখে দিতেই প্রাণ জ্বলিয়ে এলো তার। প্রায় 3 মাস পর ফের এমন সুস্বাদু রান্নার স্বাদ অনুভব করছে জিহ্বা। মেয়েরা তো রান্না করে কেবল ঠেকা পার করার জন্য, সে রান্না প্রাণের ছোঁয়া নেই। অথচ বোনটা কয়েক মাস পর বেড়াতে এলেই ভালো ভালো রান্না করে খাওয়ায়। অভ্যাস খারাপ দিক করে দিয়ে যায়। পরে শ্বশুরবাড়ি ফিরে গেলে আর মেয়েদের রান্না মুখে তুলতে ইচ্ছে করে না। সত্যি মায়ের মতো রান্নার হাত পেয়েছে মেয়েটা। বোরাক মনে মনে ভীষণ তৃপ্তি হলেও স্বভাব তার চাপা ব্যক্তিত্বের আদলে তা বেরিয়ে আসতে পারল না। আশা ভাইয়ের সামনাসামনি চেয়ারটাতে বসল। বোরাক জিজ্ঞাসা করল, কিছু বলবি? হ্যাঁ বলতাম, তুমি খাওয়াটা শেষ করো। বোরাকের বুঝতে বাকি রইল না বোনের বনুভাব। নতুন কিছু না, পুরনো কিছু শোনার জন্য আলাদা করে টাইম বের করে ওয়েস্ট করার মানেই হয় না। তাই বলল, সমস্যা নেই, বল, শুনছি আমি। আশা একটা গভীর শ্বাস টেনে নিল। ধীর স্থিরভাবে কথা শুরু করলো, ভাইয়া, এভাবে আর কতদিন? কিসের কতদিন? উফ, বুঝেও বুঝতে চাইছো না। আর কতদিন এভাবে সঙ্গীহীন একা থাকবে? বোরাক খাবারের প্লেট থেকে মুখ না তুলে উত্তর দিল, একা কোথায়? আমার বাবা আমার সাথে আছে, আমার প্রাণের সঙ্গী, আমার অস্তিত্ব। ভাইয়া, কথাটা কিন্তু দার্শনিক হয়ে যাচ্ছে। এমন অমনোযোগী কথা বলে আর কতদিন চলবে? আবেগ না, বাস্তবতা। আর আমার ছেলে দার্শনিক কোনো বস্তুও না। আচ্ছা, তোমার দিকটা না হয় মানলাম, কিন্তু বীর, তার জীবনে তো একটা মমতাময়ী দরকার। আমার জন্য যেমন আমার ছেলে আছে, তেমনি আমার ছেলের জন্য আমি। এখানে থার্ড পার্সন মমতাময়ী হতে পারে না, পারে কেবল স্বার্থপর। ভাইয়া, তুমি কেবল একটা নারীর কর্মকাণ্ড দিয়ে পৃথিবীর সকল নারীকে বিচার করতে পারো না। নারীদের মাতৃত্ব জোর সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। নিত্য একই ঘ্যান ঘ্যান শুনতে শুনতে বিরক্ত বোরাক। প্রসঙ্গ পাল্টে নিল সে, শুনলাম হাসান ভাই গাজীপুর শাখায় ফ্যাক্টরি দিতে যাচ্ছে। আশার বুড়ো কুঁচকে এলো। তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, কথা ঘুরাবে না ভাইয়া, তোমার সাথে আমার অনেক বোঝাপড়া আছে আজ।
আমার বীরের সুরক্ষা নিরাপত্তা নিয়ে জবাবদিহিতা করতে হবে তোমাকে। বোরাকের হাত থেমে গেল। প্লেট থেকে চোখ সরিয়ে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করলো আশার দিকে। মানে? হ্যাঁ, বলতে চেয়েছিলাম না, কিন্তু না বলে পারছি না। বোরাকের কপালে চিন্তার ভাঁজ, কণ্ঠস্বর গম্ভীর হয়ে এলো তার। কি হয়েছে আশা? খুলে বল সব। বীর ভালো নেই ভাইয়া, সত্যি বলছি। দু একটা সাধারণ বাচ্চার মতো তার মানসিকতা ডেভেলপমেন্ট বাধাগ্রস্ত হচ্ছে। তুমিই বলো, ওর শৈশবটা কেমন হওয়ার কথা ছিল আর কেমন হচ্ছে? কে আছে ওর পাশে? তুমি দিনের বেশিরভাগ সময়ই অফিসে থাকো। আরওয়া ভার্সিটিতে ফ্রেন্ডের সাথে ও বড় হয়েছে, ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত। আমরা সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। এতদিন খুদেজা চাচি ছিলেন বলে সমস্যা হয়নি, অন্তত আপন দাদির মতো কেউ একজন পাশে ছিল তার। এখন তো চাচি অসুস্থ। বীরকে এখন সম্পূর্ণ অপরিচিত মেয়েদের ভরসা রাখছি আমরা। তারা কতটা খেয়াল রাখছে তার নিশ্চয়তা আমাদের আছে। আশা, কিছু কি হয়েছে? বীরের যত্নে কোনো ল্যাগেজ পেয়েছিস তুই? আশা সরাসরি সালমার বিষয়টা খুলে বলল না। এতে ভাইয়ার অসহায়ত্ব বাড়বে, ভেঙে পড়বে সে। তাই বলল, মেয়েদের দ্বারা শিশু নির্যাতনের কত খবর আছে প্রতিনিয়ত। আমাদের মেয়েরাও বীরের সাথে কোনো খারাপ আচরণ করছে কি না তা কিভাবে নিশ্চিত হচ্ছি আমরা? আচ্ছা মানলাম, বীরের ঠিক মতো যত্ন নেয়, কিন্তু তাকে কি মমতা আছে ভাইয়া? তুমিই বলো। কেবল টাকার বিনিময়ে সেই যত্ন, কিন্তু স্নেহ, মমতা, ভালোবাসা তো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। এসবের জন্য নিজেদের কাউকে দরকার, নতুন কেউ যে সেই সব ভালোবাসা দিতে সক্ষম হবে, তারই বা নিশ্চয়তা কই? কেমন অসহায় শোনালো বোরাকের কণ্ঠস্বর। খাওয়া থেমে গিয়েছিল অনেক আগেই। আশা ভাইয়াকে আশ্বস্ত করতে অন্তত নরম স্বরে বলল, ভাইয়া, আমরা চেষ্টা তো করতেই পারি, তাই না? চেষ্টা না করেই যদি আগেই ভয় পেয়ে হাত গুটিয়ে বসে থাকি, তাহলে তো সমাধান আজীবন আসবে না। এছাড়াও যাকে আমরা এই বাড়িতে নিয়ে আসব, তার পরিচিত তোমার স্ত্রীর পাশাপাশি বীরেরও মার হবে। একটা মেয়ে যখন প্রথম থেকেই স্বেচ্ছায় এই পরিচয় গ্রহণ করতে সক্ষম হবে, তখন অবশ্যই সে বীরকে মায়ের মতোই ভালোবাসা দিতে সক্ষম হবে। দেখে নিও। অনেক সময় দায়িত্ববোধ থেকেও নিখাত ভালোবাসার জন্ম নেয়। সেই সাথে তুমিও একটা ভরসার হাত পাবে। আর সেই হাত যদি মাঝপথেই ছেড়ে দেয়? আশা বুঝতে পারল ভাইয়ের সংখ্যা। ভালোবাসা সুন্দর, তবে ভয়ঙ্কর সুন্দর। ভালোবাসার দ্বারা একবার কেউ ভাঙলে, সেই ভাঙ্গা হৃদয়ের পুনরায় কারোর উপর ভরসা করাটাও যে কতটা কঠিন, তা হয়তো সে বুঝবে না। যার হৃদয় ভাঙে, সেই কেবল জানে সেই যন্ত্রণা গভীরতা। তবুও সে হাল ছাড়ল না, শান্ত গলায় বলল, ভাইয়া, সব হাত তো আর আরিশার নয়, কিছু হাত আগলেও রাখতে জানে। বোরাক একবার চট করে উঠে দাঁড়ালো। অবশিষ্ট খাবার আর গলা দিয়ে নামবে না তার। উঠা থেকে দেখে আসা অগ্নিস্বরে বলল, ভাইয়া, খাওয়া তো শেষ করলে না? ফেলে দে, বলেই বোরাক বেসিংয়ের দিকে হাঁটা দিল। হাত ধুয়ে উপরে যাওয়ার সময় আশা পেছন থেকে আবারও ডেকে বলল, কিছু তো বললে না ভাইয়া? বোরাক সিঁড়ির দিকে পা বাড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, কি বলবো? যা করার কর। অমনি আশার মুখে একচিল দিয়ে বিশ্বজয়ী হাসি ফুটে উঠল। দ্রুত বলে উঠল সে, তাহলে কিন্তু আমার ভাবি খোঁজার লেগে পড়লাম। বোরাক উত্তর দিল না, নীরবে উপরে উঠে গেল সে। নীরবতা সম্মতির লক্ষণ। আশা সতেজ একটা নিঃশ্বাস ফেলে দ্রুত হাত গুটিয়ে রেখে নিজেও উপরে দৌড় দিল। বোরাক
আশার ঘরে এলো। বিছানার মাঝখানে পাশাপাশি ঘুমিয়ে আছে বীর আর ভুবন। দুই ভাইয়ের মুখের উপর নরম আবছা আলো এসে পড়েছে। কি মায়াবী লাগছে তাতে তাদের। বোরাক ঝুঁকে ভুবনের কপালে আলতো চুমু খেয়ে বীরকে সাবধানে কোলে তুলে নিল। নড়াচড়া টের পেয়ে বীর অস্ফুট বিড়বিড় করে উঠল, পাপা। বীরের পিঠ হাত বুলিয়ে বোরাক আদুরে ফিসফিস করে বলল, কলিজা। বীর পাপার কাঁধে মাথা এলিয়ে আবার ঘুমে তলিয়ে গেল। বোরাক ছেলের পঞ্চাদেশে হাত দিয়ে দেখল ডায়পার পড়েছে কিনা। পড়েছে। আশা পরিয়ে দিয়েছে। বীরকে নিয়ে আশা ঘর থেকে বের হয়ে নিজের ঘরের দিকে হাঁটা দিল বোরাক। ঘরে এসে বিছানার দিকে এগিয়ে দেখল টাইটান আগেই ভাগ্যেই তার নির্দিষ্ট জায়গায় দখল করে শুয়ে পড়েছে। এই পর্যায়ে তাদের আসতে দেখে মাথা উঠিয়ে নিচু স্বরে করবার ম্যাও ম্যাও আওড়ালো। বোরাক ইশারা করতেই ফের মাথা এলিয়ে চোখ বুলিয়ে নিল সে। বোরাক বীরকে বিছানায় শুয়ে দিতে গেলে ওর ছোট্ট শরীরটা পুনরায় নড়ে চড়ে উঠল। ঘুমের ব্যাঘাত ঘটায় হালকা জ্ঞানজ্ঞানের স্বরে বিরক্ত প্রকাশ করতে লাগলো ও। বোরাক সেভাবেই বুকে জড়িয়ে নিল ছেলেকে। বাবার উষ্ণতা পেরে শান্ত গলায় হলো বীর। তবে এবার অভ্যাস মতো মুখ দিয়ে বারবার ফিডার চোষার মতো চুক চুক শব্দ করতে লাগলো। তা দেখে বোরাক আস্তে করে বিছানা ছেড়ে উঠে গেল। বোরাক উঠে যেতেই টান টান ওর এক দুই হাত আলতো করে বীরের বুকের উপর তুলে দিতে লাগলো, যেন বীরকে অভয় দিয়ে কাছে করে উপস্থিতি বুঝতে চাইছে সে। এদিকে বোরাক তাড়াতাড়ি কারোর ঘরের মিনি ফ্রিজ থেকে দুধ বের করে ফিডারে ঢেলে নিল। তারপর ফিডারটা বোতলের ওয়ার্মারে হালকা গরম পানি দিয়ে বীরের মুখ ধরল। এক হাতের উপর বীরের মাথাটা তুলে নিয়ে অন্য হাত দিয়ে পরম যত্নে ছেলেকে ফিডিং করাতে লাগলো এই বাবা। 5 বছর পূর্ণ হতে চলল ছেলের। তবুও আজ বোরাকের কাছে 5 মাসে সেই ছোট্ট আজানটাই রয়ে গেল। বোরাকের বাবা মোহরম আজান উদ্দিন শিকদার। প্রিয় বাবার নাম যেন সময়কালের গর্ভে হারিয়ে না যায়, তাই বোরাক নিজের ছেলের নাম আজান রেখেছিল। তবে ছেলেটা যেন তার হারিয়ে যাওয়া বাবা হয়েই ফিরে এসেছে তার জীবনে। আশা ঘরে এসে বিছানায় বসল, মুখে এক চিলটে হাসি, মানে রাজ্যের উত্তেজনা। খুশি মনে ফোনটা হাতে তুলে নিয়ে গুল্লা ছুটে গসিপ নামের মেসেঞ্জার গ্রুপটা ঢুকলো সে। গ্রুপে আগে থেকে ইস্তেহা, নেহা, আবায়া, নীলিমা আর শুভ অ্যাক্টিভ ছিল। ইস্তেহা আর শুভর মধ্যে কোনো একটা বিষয় নিয়ে তুলুম ঝগড়া চলছে। মেসেঞ্জারের পর মেসেজ বেশে আসছে স্ক্রিনে। আশা সব কিছু অপেক্ষা করে আঙ্গুল চালালো কিবোর্ডে, ছোট্ট একটা লাইন লিখিয়ে সেন্ড করে দিল। মিশনে লেগে পড়ো গাইস, ভাইয়া রাজি। ব্যাস, গ্রুপে বোমা ব্লাস্ট হওয়ার মতো এতটুকুই যথেষ্ট ছিল। ইস্তেহা আর শুভর ঝগড়া এক নিমিষেই উধাও। এক একজনের সিরিয়াসলি সত্যিই বলছে, কি কথা শোনালে আপু, তার মানে অবশেষে একটা বিয়ে খেতে পারছি আমরা। এমন সব মেসেজের অস্থির করে তুলছে আশাকে। সবার পাগলামি দেখে হাসলো আশা। লিখল, এখন করণীয় কি মনে আছে তো? শুভ লিখল, তুমি কোনো চাপ নিও না আপু, আমি একাই সব মেসেজ করে নেব। 24 ঘন্টা, শুধু 24 ঘন্টা সময় দাও। 100টা সুন্দরী বায়োটা তোমার সামনে এসে হাজির করব। ইস্তেহা শুভকে করে লিখল, মনে হচ্ছে সুন্দরীরা ইন্টারভিউ নিয়ে রেখেছিল। তা তো ব্যক্তিগত অফিসে
সুন্দরী চাকরিটা দিলি। শুভ স্নেহাকে মেনশন করে পাল্টা লিখল, বহুত সংখ্যাটা আর না বলি, পরে কারোর মনের জ্বালা ধরে যাবে। আশা কিছুক্ষণ ওদের ঠেসাঠেসি দেখে এবার লিখল, শোনো সবাই, আসছে শুক্রবারে সবাইকে বাসায় দেখতে চাই। কি জন্য তার নিশ্চয়তা বলতে হবে না। জুয়েল ভাইয়া আর আসাদ ভাইয়াকেও জানিয়ে দিও। তখনই আরোয়া ঘরের দরজা নক করল। আশা উঠে দরজা খুলে দিতেই উত্তেজিত আরোয়া ঝাঁপিয়ে পড়ল বোনের উপর। আপু, আমার এখনো বিশ্বাস হচ্ছে না, কিভাবে রাজি করালে ভাইয়াকে? আশা হেসে বলল, ওইভাবেই। শোন, এখনই এত উত্তেজিত হলে হবে না। আর আমি জানি এখন কি করতে হবে আমার। কালকেই আমার ফ্রেন্ডদের জানিয়ে দেব। তাদের 14 গোষ্ঠীতে যত সুন্দরী আছে সবার বায়োটা ছিনিয়ে আনবো। আচ্ছা, সব ভালো হলেই ভালো। আচ্ছা, আমি যাই এখন, অনেক কাজ। বলেই যেভাবে এসেছিল সেভাবে জ্বরের বেগে চলে গেল আরোয়া। আশা দরজা নক করে এসে বিছানায় হেলান দিয়ে বসল। চোখ জোড়ু তার জানালার বাহিরে অন্ধকারের দিকে স্থির। আরোয়ার সাথে তার বয়সের তফাৎ প্রায় 1 দশকের, অথচ বুড়াকের সাথে তার ব্যবধান মাত্র 2 বছরের। বয়সের এই সামান্য পার্থক্যেই তাকে ভাইয়ার জীবনের প্রতিটা ভাঙ্গর, প্রতিটা চড়াই উতরায় খুব কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছে। আশার চোখে তার এই শক্তপোক্ত ব্যক্তিত্বের ভাইটা একটা জীবন্ত সুপারহিরো। কিশোর বয়সে নিজের মাহারা হয়েও ছোট 2 বোনকে মাতৃত্ব আদরে আগলে রাখা, বাবার পাশে ভরসা হয়ে দাঁড়ানো, সেই প্রিয় বন্ধুর মতো বাবাকে হারিয়ে প্রায় ভেঙে পড়া, বাবার ঘাম ঝরানো হাল সাম্রাজ্য রক্ষা করতে আশেপাশের স্বার্থপর মুখোশধারী কিছু শত্রুর সাথেও একা লড়ে যাওয়া, সেই সুখ আর লড়াইয়ের মাঝেই আরও এক গভীর ক্ষত। প্রিয় সহধর্মিণীর অকল্পনীয় ধোঁকা। 4 মাসের একটা ছোট্ট প্রাণকে বুকে জড়িয়ে নিষ্ঠুর এই পৃথিবীর বুকে একা টিকিয়ে থাকা যে আবিরাম লড়াই বুড়াক লড়ছে, তা তো আশা খুব ভালো করেই কাছ থেকে দেখছে। এই শক্ত খুলসের মানুষটার ভেতরে যে পাহাড় সময় একাকিত্ব, অসহায় তত্ত্ব, তা আশার চেয়েও কে বেশি জানবে। এবার সত্যিকারের দ্রুত বিশ্বস্ত ভালোবাসা এবং ভরসার হাত তাকে আগলিয়ে নিক, আল্লাহর কাছে এই প্রার্থনা। আজান। আমার বাবা। ফুপুমণি এসব কি বলছে? তোমাকে আমি ভালো রাখতে ব্যর্থ হচ্ছি। তুমি কষ্টে আছো কলিজা। কিসের কষ্ট বাবা তোমার? পাপাকে বলো। কি চাও তোমরা? একাকিত্বের সঙ্গী? কিন্তু পাপা তো ভয় পায় বাবা আমার। পুনরায় ঠকে যাওয়ার ভয়। বিশ্বাস করো বাবা, বেশ ভালোই আছো তুমি। কেননা কেউ তোমাকে মিথ্যা সঙ্গ দিয়ে মাঝপথে একা করে পালায়নি। স্বার্থপর পৃথিবীতে একা থাকাটাই খুব শ্রেয়। এখানেই বিশুদ্ধ ভালোবাসা বড় অভাব। তোমার জীবনে কেউ স্থায়ীভাবে আসবে না। তোমাকে মিথ্যা ভালোবাসে তোমার অভ্যাস খারাপ করে দিবে, তার কোনো এক ভোরে ফাঁকি দিয়ে পালাবে। কিন্তু তোমার জীবনের সকল আর আসবে না বাবা। সেই যন্ত্রণার কাছে একাকিত্ব এই যন্ত্রণা একাংশও নয়। তবুও যদি তুমি চাও, যদি তোমার হাসির জন্য সত্যিই কোনো মমতাময়ী প্রয়োজন হয়, আমি নামব তোমার খুঁজে। পাপা, তুমি সুখের জন্য সব কিছু করতে পারি, কিন্তু সে যদি কোনোদিন তোমাকে আমাকে ফাঁকি দিয়ে পালায়, তবে সেই দায়ভার আমি নিতে পারবো না বাবা। আমার পক্ষে আর সম্ভব না নতুন ক্ষত সইবার, আর কোনো দায় নেওয়ার। নিশীথী রাত। জানালার বাহিরের আকাশটা আজ মেঘলা। ফিকে জ্যোৎস্নাও যেন থমকে দাঁড়িয়েছে। বোরাকের মাস্টার বেডরুমের কাছের উপরে বিশাল বারান্দাটা, ঘরের ভেতরের বাতিটা ডিম করে জ্বালানো। মৃদু হলদে আলোয় বীরের মুখটা নুরানি ফেরেশতার মতোই মায়াবী লাগছে। ফিডার খেতে খেতে বাবার বহু বান্ধনে আবারও ঘুমিয়ে দেশ পাড়ি জমালো বীর। ছোট্ট হাতটা তখনও বোরাকের সোয়েটারে
কলার আঁকড়িয়ে ধরে আছে। মুখের ডান পাশটা বোরাকের শক্তপোক্ত বুকের সাথে লেপ্টিয়ে আছে। তৃপ্তিতে নিচের ঠোঁটটা একটু উল্টে আছে। সে যে বাবার বুকে কতটুকু নিশ্চিন্তে ঘুমাচ্ছে তা তার বুক উঠানামা করে ছোট্ট ছোট্ট প্রশান্ত শ্বাস প্রশ্বাসের শব্দে টের পাওয়া যায়। তবে বোরাকের চোখে ঘুম নেই। সে একদানেই তাকিয়ে আছে ছেলের নিষ্পাপ ঘুমপানে মুখের দিকে। এক হাত দিয়ে তার মাথার হাত বুলিয়ে দিচ্ছে। এই নিষেধী নিস্তব্ধতার বোরাকের হৃদয়ে আলগাআলগিতে হাজারটা প্রশ্ন। দ্বিধা ও আশঙ্কায় আনাগোড়া নিজেকেও খুব অসহায় লাগছে। নিজেকে ব্যর্থ পিতা দাবি করছে মন। সত্যিই কি সে ব্যর্থ পিতা? কার কাছে একটু জানতে চাইবে? নিবৃত্ত তার প্রশ্ন সইবার জন্য কেউ নেই। অগাধ্যা নীরব মনে সেই প্রশ্নগুলো ঘুমন্ত ছেলের কাছেই তুলে ধরল বোরাক শিকদার। মাঝরাতের নিস্তব্ধতা পুরো বাড়িকে গ্রাস করে রেখেছে। প্রকৃতির প্রয়োজন সেরে ওয়াশরুম থেকে ফের পথে লালবানু বেগম মটুসির ঘরের সামনে এসে থামল একবার। দরজার কাপটা আলতো ভেজালো কি তিনি হাত বাড়িয়ে ঠেলে সামান্য ফাঁক দিয়ে ভেতরে উকি দিলেন। ডিমবাতিতে বিছানায় অবস্থা দেখে কপালে ভাঁজ পড়ল ভদ্রমহিলার। ঠিক যা আশঙ্কা করেছিলেন তাই। ঠান্ডায় থুদুবুদু হয়ে বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আসে চড়ুই। এদিকে মটুসি গোটা কম্বল নিজের কবজি নিয়ে আয়েসে হাত পা ছাড়িয়ে পুরো বিছানায় দখল করে নিয়েছে। আবার এক পা চড়ুইয়ের পেটের উপর আড়াআড়িভাবে তুলে রেখেছে। লালবানু বেগম দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করতে করতে ঘরে ঢুকলেন। ঘুমের মধ্যে এই মেয়ে শুয়ে থাকার ভঙ্গি আর কোনোদিনও ভালো হবে না বোধ হয়। কাছে গিয়ে তিনি মটুসির কাঁধ ঝাঁকিয়ে ডাকলেন, মৌ, এই মৌ, এই ছেমরি। মটুসি তাচ্ছন্ন অবস্থায় হচকচিয়ে উঠল। চোখ রাখতে রাখতে ভয়াতক গলায় বলল, কি হয়েছে আম্মা? চড়ুই। লালবানু বেগম এবার গলার স্বর নিচু করে বললেন, কিছু না, দেখ কিভাবে শুয়েছিস। পাখিটা ঠান্ডায় কুকড়িয়ে আছে, খেয়াল আছে তোর? ভালো করে শো। মটুসি এবার চোখ মুখ নিয়ে হাতে দেখল। চড়ুই না পেয়ে উঠে বসল। বুঝল এতক্ষণ উল্টো করে শুয়েছিল সে। পায়ের দিকটায় ঘুমিয়ে আছে চড়ুই। মটুসি এবার ঠিকভাবে শুয়ে চড়ুইকে টেনে কাছে নিল। তারপর কম্বলটা দিয়ে ভালো করে ডেকে দিল। চড়ুই ঘোরের মধ্যে একটু নড়ে চড়ে আরাম করে মায়ের বুকে মুখ গুজে দিল। মটুসিও মেয়েকে আষ্টে পিষ্টে জড়িয়ে চোখ বুজে নিল। লালবানু বেগম দরজার দিকে এগিয়ে যেতে যেতে বিরক্তিতে বিড়বিড় করে বললেন, সাদে কি আর বলি, আলাদা আলাদা করে কম্বল নেই তোরা। ঘরে কি কম্বলের অভাব? কথা তো শুনবো না। একটা কম্বল নিয়ে প্রতিদিন টানাটানি চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন।